দোকানে প্রবেশ করার পর কৌশলে নিজের হাতটা ছাড়িয়ে নিল শাইনা। জুয়েলারি কেনার সময় তাজদার সিদ্দিকী শুধু চুপচাপ দাঁড়িয়েছিল। শাইনা মিনিমাল কিন্তু প্রিমিয়াম ডিজাইনগুলো চুজ করেছে। দামটাও চড়া। বাপ ভাইয়ের টাকায় কিনতে হলে সে এত দামি জুয়েলারি কখনোই কিনত না। কিন্তু আজ সে দাম কত হবে সেটা ভাবেনি। এখন যদি সে দামের কথা চিন্তা করে সবচেয়ে সুন্দর জুয়েলারিটা না নেয়, তাহলে পরে দেখা যাবে রটে যাবে বউয়ের পছন্দ ভালো না। তাসনুভা সবার আগে বলবে তারা ক্লাসি নয় বলে সে ফালতু জুয়েলারি চুজ করেছে। মানুষ সবসময় নিজের জন্য ভালো জিনিসটা কিনতে চায়, কিন্তু টাকার কথা চিন্তা করে কিনতে পারে না। তেমন শাইনার সবচেয়ে সুন্দর জিনিসটা চেনে। বাপ ভাইয়ের ওপর জুলুম হবে ভেবে কখনো সে কারো ওপর নিজের পছন্দ চাপিয়ে দেয়নি। তাকে যা কিনে দেওয়া হয়েছে সে তা পড়েছে, যা খেতে দিয়েছে সে তা খেয়েছে, যা বলা হয়েছে তা করেছে। অবশ্য তার পরিবার তার সাথে জুলুমও করেছে। তাদের মনের মতো চলতে গিয়ে, ভালো মেয়েটা হতে গিয়ে সে নিজের ক্ষতিটাই বেশি করে বসেছে। সেই সব মনে পড়তে আবারও মন খারাপ হচ্ছে তার। সে ঠিক করেছে তাজদার সিদ্দিকীর সামনে সে জীবনও নিজের দুর্বলতা প্রকাশ করবে না। শাড়ি লেহেঙ্গার জন্য জুয়েলারি কেনা শেষে সে গায়ে হলুদের অনুষ্ঠানে পরার জন্য জুয়েলারি কিনে নিল সে। তাজদার সিদ্দিকী পেছনে দাঁড়িয়ে চুপচাপ দেখে যাচ্ছে সব। শাইনা মাঝে মধ্যে নিজেকে সামলে নিচ্ছিল, কারণ তার মনে হচ্ছে সে বেশি কথা বলে ফেলেছে। জুয়েলারি কেনা শেষ হতেই তাজদার বিল মিটিয়ে পকেটে ফোন ভরে নিতে শাইনার দিকে তাকালো। শাইনা শপিং ব্যাগগুলো হাতে নিয়ে দাঁড়িয়েছে। শাড়ির ব্যাগগুলো ওই দোকানেই রাখা, আবার সেখানে যেতে হবে। তাজদার কিছু ব্যাগ নিতে চাইলে শাইনা ব্যাগগুলো নিয়ে ঘুরে দাঁড়ালো। কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল তাজদার। মেকআপ কেনার কথা শাইনা ভুলে গিয়েছিল, কিন্তু তাজদার তাকে মনে করিয়ে দিল। সে কসমেটিক্স শপের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সোজা। ইনিয়ে বিনিয়ে শাইনাকে বোঝালো এটা কসমেটিক্স শপ। শাইনা তাড়াহুড়ো করছিল বাড়ি ফেরার জন্য। তাজদারকে দাঁড়িয়ে পড়তে দেখে সে মেয়ে হয়ে মেকআপের কথা ভুলে গেছে দেখে খানিকটা লজ্জিত হলো। এজন্যই কয়েকজনের সাথে করে নিয়ে আসতে হয়, একা আর পারছে না সে। কসমেটিক্সের দোকানে ঢুকে সে একটা চেয়ারে বসলো আগে। ঠান্ডা পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। খুব ক্লান্ত লাগছে। তাজদার সিদ্দিকী সেখানে কর্মরত মানুষের সাথে কি কথাবার্তা বলছে কে জানে। শাইনার ইচ্ছে করে খেয়াল করেনি। কানে এসেছে কথাগুলো, মনোযোগ দিয়ে শোনেনি সে। পরে অবশ্য তার কাছে বিষয়টা স্পষ্ট হলো। সেখানে কর্মরত সেলস পারসন তাকে একটা কম্বো দিয়ে দিল। তাজদারকে দেখে বলল, আপনি যেমনটা বলেছেন তেমনটা এখানে আছে, সব অথেন্টিক মেকআপ প্রোডাক্টস অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টস একসাথে। শাইনার পরিশ্রম কমে গেল, কিন্তু পরক্ষণে দুটো কম্বোর দাম শুনে তার মাথায় হাত। এসব কিনে নিয়ে বাড়ি পৌঁছে তার ইজ্জত মান সম্মান আর থাকবে না। ওই বাড়ির মানুষ বলবে কোনোদিন দেখেনি, তাই আজ যা পেল সব একসাথে নিয়ে ফেলেছে। একটা ভয় জেঁকে ধরল তাকে। সে অন্য সব কিছু সহ্য করতে পারলেও মানুষের কটু কথা একদম নিতে পারে না। সে যা নয় তা বললে তার সারাদিন অশান্তি লাগে। সে বলল, আমি সবগুলো ব্র্যান্ড থেকে বেছে বেছে নিতে চাই। লরিয়াল প্যারিস এর সব প্রোডাক্টস আমার লাগবে না। দোকানে বিউটি অ্যাডভাইজার ছিলেন, তিনি বললেন, স্যার প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্টস চেয়েছেন ম্যাম, আমরা লরিয়াল প্যারিসের প্রোডাক্ট সাজেস্ট করছি। আর কসমেটিক্সের ক্ষেত্রে ম্যাক, এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্র্যান্ড। লরিয়াল প্যারিস রূপচর্চার নির্ভরযোগ্য নাম, স্টাইল আইকনদের প্রথম পছন্দ। আপনি নিশ্চিত থাকতে পারেন। শাইনা আর কিছু বলবে তার আগে তাজদার বলল, আপনারা প্যাকেজিং শুরু করুন একটু তাড়াতাড়ি। জি স্যার, আমাদের কিছু সময় দিয়ে সাহায্য করুন। শাইনার মন কেমন গাইছে। টাকার অঙ্কগুলো এত দ্রুত কষছে যে তার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। এটা তো সত্যি যে সে ধনী পরিবারে বড় হয়নি। ভাইদের পয়সা হওয়ার পরও আহামরি বিলাসিতা সে করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে পরের পয়সা নিয়ে বাহাদুরি করতে তার অনেক ভয়। মেকআপ আর স্কিন কেয়ার প্রোডাক্টসের প্যাকেজিং কমপ্লিট, কার্টুনে প্যাক করে দিয়েছে।
কার্টুনটা এত বড় হয়েছে যে সবার চোখে লাগবে। শাইনার কেমন যেন অস্বস্তি হচ্ছে, শান্তি লাগছে না। পরে সে নিজেকে সান্ত্বনা দিল এই বলে, তাজদার সিদ্দিকী নিজেই তো সব কিনছে, সে তো জোর করে কেনেনি। বিল মিটিয়ে তাজদার সবগুলো কার্টুন নিয়ে বেরিয়ে এলো। শাড়ির দোকানে সবগুলো ব্যাগ রেখে বেরিয়ে গেল। শাইনা শাড়ির দোকানে দাঁড়িয়ে রইল। সবগুলো ব্যাগ কার্টুন দেখে সে মনে মনে হিসেব করছে কত টাকার জিনিস কিনেছে সে, কত লাখ কষেছে এখানে। শাড়ি আর লেহেঙ্গাতেই তো লাখ ছুঁয়েছে। কিছুক্ষণ পর একটা লোক এলো, তিনিও সাথে করে ব্যাগ কার্টুন সব নিয়ে বেরিয়ে গেল তাজদারের আগে আগে। তাজদার শাইনার দিকে তাকালো এক পলক, তারপর দোকানদারদের সাথে হাত মিলিয়ে বলল, তবে আসি, আবার আসবেন, বিয়েতে আমরা থাকছি অবশ্যই। বলেই তাজদার বেরিয়ে গেল বাকি ব্যাগগুলো নিয়ে। শাইনাও তার পিছু পিছু বের হলো। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো ছোট ভাইয়া ফোন দিচ্ছে। সে ফোন রিসিভ করে কথা বলতে বলতে তাজদারের পেছন পেছন গেল। শাওন তাকে সবটা খুলে বলল, বাড়িতে অনেক ঝুট ঝামেলা হয়ে গেছে। আনিস তাসনুভাকে বেয়াদব বলায় শাইনার শ্বশুর খেপে গিয়েছে আনিসের ওপর। আনিস বলেছে আকত ভেঙে দিতে। এখন আবার আকত ভাঙার কথা শুনে উল্টোরা খেপে উঠেছে। যদিও পরিস্থিতি এখন ঠান্ডা হয়েছে, কারণ বড় আম্মা এসে আনিসের সাথে কথাবার্তা বলেছে। তাজদার আসার আগে পরিস্থিতি ঠান্ডা করতে চাইছেন তিনি। ভাইয়ের কথা চুপচাপ শুনল শাইনা। ভাইয়া আরও কিছু বলতো, শাইনার ইচ্ছে নেই দেখে কিছু বলেনি। কথা বলা শেষ হয়েছে, বাইরে বেরিয়ে এলো তারা। বাইরে এসে দম নিল শাইনা। বাড়ি গিয়ে কবে সে বিছানায় শুয়ে পড়বে, শরীর যে আর কুলাচ্ছে না। ওই লোকটা ড্রাইভার ছিল। সব ব্যাগগুলো গাড়িতে তোলা শেষে শাইনার দিকে তাকে বলল, গাড়িতে উঠে আসুন, স্যার বোধহয় কাছে কোথাও গিয়েছেন। শাইনা গাড়িতে উঠে বসলো। সিটে বসে মাথা এলিয়ে চোখ বুঝল। হঠাৎ কেউ একজন নিজের উপস্থিতি জানানোর জন্য গলা ঝাড়ল। শাইনা চট করে চোখ মেলল। তার সামনে আইসক্রিম বাড়িয়ে দিল তাজদার। পোলার কার্নিভাল আইসক্রিম, মুসমুসে কোণের ভিতরে ভ্যানিলা আইসক্রিমের সাথে চকলেট টপিং আর বাদাম। শাইনা অপ্রস্তুত হয়ে আইসক্রিমটা নিল। তাজদার ডাকলো, ড্রাইভার সাহেব। ড্রাইভার হেসে তাকালো তার দিকে, বাড়িয়ে দিয়ে আইসক্রিমটা নিল হাত থেকে। শাইনা আইসক্রিম খাওয়া শুরু করেছিল একটু আরাম করে। ঠিক তখনই ঘটল বিপত্তি। সে তার পাশের সিটে দুটো শপিং রেখে দিয়েছিল, সেগুলো সরিয়ে তাজদার সিদ্দিকী তার পাশ ঘেঁষে বসে পড়ল। পাশ ঘেঁষে না যদিও, কিন্তু পাশাপাশি বসাটাও এখন শাইনার কাছে অনেক বড় ব্যাপার। তার ইচ্ছে করলো আইসক্রিমটা ছুঁড়ে ফেলে দিতে। তার আইসক্রিম খাওয়ার 12টা বাজিয়ে দিল। শাইনা একটু সরে বসে আইসক্রিমটা খেলো জানালার বাইরে তাকিয়ে। তাজদার সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে রেখেছে। শাইনা আইসক্রিম খাওয়া শেষ করে আর চোখে একবার তাকালো, নড়াচড়া টের না পেয়ে কপাল কুঁচকে গেল তার। সাথে সাথে তাজদার সেভাবে মাথা এলিয়ে রাখা অবস্থায় তাকালো চোখ মেলে। শাইনা ভড়কে গিয়ে মুখ ফিরিয়ে নিল। কত শত ভাবনা উদয় হলো মনে। একসময় সে আর আপাড়ায় এই লোকটার পায়ের আওয়াজ যে শুনলে পর্যন্ত লুকিয়ে পড়তো ভয়ে। ছেলেটা যেদিকে হাঁটতো তারা সেদিকে পাও মারাতো না। পুকুর ঘাটে বসে আছে দেখলে তারা একটা বালতি পানি আনার জন্য নামতো না, কলপাড়ে যেত না। সারাক্ষণ তারা আতঙ্কে থাকতো ছেলেটা কখন কি বলে বসে, কখন না জানি অপমান করে বসে। ছোটবেলায় তো আর এত বুঝ ছিল না। টিভি দেখতে সে আল্লাহকে ডাকতো যাতে ওই ছেলেটা না আসে সিনেমা শেষ হওয়ার আগে। তাজদার সিদ্দিকও তখন ধুরন্ধর চালাক ছিল। এমনভাবে এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়তো যে তারা আগে ভাগে বুঝতেও পারত না। তাদের দেখা মাত্রই চেহারাটা এত ভয়ঙ্কর হয়ে উঠত, তা মনে পড়লে শাইনার দম বন্ধ হয়ে আসে। তাদের দেখলে ঠাস করে টিভি বন্ধ করে দিত তাজদার সিদ্দিকী। তারপর ঘাড় বাঁকিয়ে তাকালে শাইনার মনে হতো এই গোটা পৃথিবীতে এমন জঘন্য ভয়ঙ্কর মানুষ আর নেই। মাথা নিচু করে সে বেরিয়ে যেত। তখন বেরোতে একটু দেরি হলে মাথা ঠেলে বের করে দিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিত। অবশ্য তার মা থাকলে এমন করতো না, তখন শুধু ঘাড় বাঁকাতো আর চোখ রাঙিয়ে ইশারা করতো বেরিয়ে যাওয়ার জন্য। এত বিশ্রীভাবে অপমান, এর চেয়ে তো মৃত্যুও ভালো। আল্লাহ ওই রকম একটা লোকের সাথে কেন তার ভাগ্য জুড়ে দিল? সেই প্রশ্নের উত্তর পেল না হাজার খুঁজেও। কোনো উত্তর নেই তার কাছে।
বাড়ির উঠোনে গাড়ি এসে থামলো। শাইনা গাড়ি থেকে বেরিয়ে এসে সোজা তাদের ঘরে চলে এলো। গাড়ি থেকে ব্যাগ কার্টুন নামিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে তৌসিফ, তাসফিন। এত বড় বড় ব্যাগ, কার্টুন সবাই দূর থেকে দাঁড়িয়ে দেখছে। পরিস্থিতি এখন স্বাভাবিক, কিন্তু চারপাশ এত নীরব দেখে শাইনা বুঝে গেল অনেক ঝড় গেছে তার আসার আগে। রসনারার কানে এলো মেজ ননদের কথা। আমার ভাইপোকে তো মনে হয় ঝাঁঝরা করে দিয়েছে ওই মেয়ে, কতলা খেয়েছে কে জানে। রসনারা কিছু না বলে সরে পড়লেন। তাজদার আশায় বাড়ির সবাই আরও চুপ হয়ে গেছে। রসনারা তাসনুভাকে ঘরে বসে থাকতে বলেছেন। বাড়ি ফেরার সাথে সাথে কেউ যেন কোনো বাড়তি কথা না তোলে। তাসনুভাকে তিনি ইচ্ছেমতো বকেছেন, আকত ভাঙার কথা পর্যন্ত উঠে গেছে তার কারণে। তাজদারের কানে এসব গেলে কি হবে? বউয়ের জিনিসপত্র সব রসনারা নিজের ঘরে এনে রেখেছেন। সবাই শাড়ি, লেহেঙ্গা, জুয়েলারি দেখা শুরু করেছে। তাজদার নিজের ঘরে চলে গিয়েছে। যাওয়ার সময় তাসনুভাকে দেখল। তাসনুভা ভাইকে দেখা মাত্রই মাথা নামিয়ে নিল। রসনারা তাজদারের পিছনে দাঁড়িয়েছিল। তাসনুভার দিকে চোখ রাঙিয়ে তাকালেন তিনি। তাকে এক্ষুনি ঘর থেকে বের হতে হলো। তাজদার ঘরে যেতে যেতে বলল, জিনিসগুলো গুছিয়ে ওই বাড়িতে দিয়ে এসো। তাসনুভা মায়ের দিকে তাকালো। মায়ের ইশারা বুঝে বলল, আচ্ছা। বউয়ের জিনিসপত্র বাড়ির সবাই মিলে দেখছে। বড় ফুপু বলল, এত দামি শাড়ি দিয়েছে, সেখানে আবার লেহেঙ্গার কি দরকার ছিল? ওয়ালিমায় সেকেন্ড শাড়িটা পরলেই তো হয়ে যেত। ওর দুই বোনকে তো শ্বশুরবাড়ি থেকে 10,000 টাকার শাড়ি দিতেও বাঁচছে। মেজোটাকে তো বাপে এক কাপড়ে বিয়ে দিয়েছিল। এক এক জনের এক এক কথা বলতে লাগলো। সবাই মিলে আনুমানিকভাবে হিসেব মিলিয়ে দেখল 3 লাখ টাকার উপরে বাজার হয়ে গিয়েছে। তার কম বেশি হতে পারে। শাড়িটা আর লেহেঙ্গা লাখ পার করেছে। যারা সরাসরি বলছে না, তারাও গাইগুই করে বলছে বাজার অনেক বেশি হয়েছে। এত দামি জিনিস খুব জরুরি ছিল না। বিশেষ করে তাসনিম, সে সবসময় মুখ গোমরা করে রাখে। সেও হেসে ফেলে, উপহাস করে বলল, বাড়ির সব মেয়েদের মধ্যে তো শাইনা জিতে বসে আছে, আমরা বিয়ের বাজারে নাকও গলাতে পারিনি। মেজো ফুপু বলল, মেকআপ তো মনে হয় সব তুলে আনছে। ও নুভা, দেখতো এগুলো কত টাকা আসবে? তাসনুভা ঘরের এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সব এক্সক্লুসিভ জিনিস নিয়েছে, দামও তেমন। সে নড়ল না, বলল, স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো একটা 3,000 টাকার উপরে। এবার সবগুলো কত আসে হিসেব করো। রসনারা বলল, সব তোমার পছন্দ মতো হয়েছে কিনা বলো। তাসনুভা এবার সাহস পেয়ে শাড়ি, লেহেঙ্গার, গায়ে হলুদের শাড়িটা, দোপাট্টা সবগুলো দেখল। জুয়েলারি মিলিয়ে দেখল। সব দেখা শেষে বলল, মোটামুটি। রসনারা বলল, এতেই যথেষ্ট, এত কিছু দেওয়ার দরকার ছিল না। তবুও তাজদার যখন নিজে দায়িত্ব নিয়ে কিনেছে, তখন তো আর কিছু বলার নেই। এখন এসব কথা নিয়ে না বলাই ভালো। তিতলি, সব গুছিয়ে নাও, একটা জিনিসও যাতে নড়চড় না হয়। ওদের বাড়িতে পাঠানোর আগে তোমার মেজো ভাইয়াকে একবার দেখিয়ে নেবে। তিতলি বলল, আচ্ছা। শাড়ি, লেহেঙ্গাগুলো এত জোস হয়েছে, শাইনার পছন্দ সুন্দর। তাসনুভা তাকে সংশোধন করে দিয়ে বলল, শাইনা না, ভাইয়ার পছন্দ। তিতলি বলল, তুমি সবসময় ভেজাল্লা কথা বলো। তিতলি তাসনুভা আর তৌসিফ নিয়ে এসেছে বিয়ের সব জিনিসপত্র। তাজদারকে দেখিয়েছে আনার সময়। সব ঠিকঠাক আছে দেখে তাজদার অনুমতি দিল। তাসনুভা এসেছে দেখে সবাই একে অপরের দিকে তাকিয়ে বিড়বিড় করলো কিছু একটা। শাহিদা বেগম বললেন, কি এক ঝামেলা পাকিয়ে দিল মেয়েটা, এত ডেয়ারিং মেয়ে। তাসনুভা দাঁড়ায়নি, ব্যাগগুলো রেখে সোজা বেরিয়ে গিয়েছে। ভাইয়া বলেছে তাই আসতে হয়েছে, না হলে এই বাড়িতে পা রাখার ইচ্ছে নেই তার। তিতলি আর তৌসিফ চা খেতে খেতে শাইনাকে সবটা বুঝিয়ে দিয়ে চলে এলো। শাইনার ঘরে এসে ভিড় জমালো তার চাচি, চাচাতো বোন, আপা, ভাবি, সবাই। বড় আপা সব খুলে খুলে দেখলো সবাইকে। শাইনা ঘরের এক কোনায় চুপ করে দাঁড়িয়ে আছে। শাহিদা বেগম অবাক চোখে শাইনার দিকে তাকালেন, বললেন, তুই এসব কি করলি? এত দামি দামি জিনিস কিনে নিলি, ওরা তো এখন যা বলবে হাবাতে ঘরের মেয়ে বলবে। শাইনা মায়ের দিকে এক দৃষ্টির দিকে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুমি কি বলতে চাইছো আমি সস্তা? দেখো মেয়ে কি বলে, এত দামি বিয়ের শাড়ি, লেহেঙ্গা কিনলি, ওরা আবার তোকে 4 ভরি স্বর্ণ দিছে।
একবারই তো দিচ্ছে, সারা জীবনের জন্য চাকরানি নিয়ে যাচ্ছে, একবার সব ঢেলে দিলে মন্দ কি? সারা জীবন আমাকে খোটার তলে রাখতে পারবে, ওদেরই লাভ। সবাই তার দিকে চেয়ে রইল। দাদিমা বলল, আরে ওদের স্বর্ণ আগে থেকে ছিল, ওখান থেকে দেবে রায়হানের মা। কোটি টাকা আছে ওদের, 10 লাখ টাকা খরচ করে বিয়ে করলে ওদের সম্পত্তির এক কোণাও নড়বে না। মেয়েটার সামনে ফালতু কথা বইল না। শাহিদা বেগম চুপ করে গেলেন। শাড়ি গয়না সব দেখে খুশি হলো সবাই। শাইনা সব যথাস্থানে রেখে দিচ্ছিল একে একে। ঘর খালি, শুধু দাদিমা আছেন। তিনি ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে বললেন, বাবা গো, বেটা দেখছি এইসবও কিনেছে। শাহিনা জানতে চাইল, কী সব? দাদিমা হাসলেন, ওইসব আর কি, বেটা ভালোই জানে বউয়ের আর কি কি লাগতে পারে। শাইনা কপাল কুঁচকে বলল, কিসের কথা বলছো? দাদিমা ব্যাগের ভেতর থাকা অন্তর্বাস আর অন্যান্য জিনিসগুলো দেখাতে শাইনা জোরে একটা চিৎকার দিল। দাদিমা কোনো মতে ঘর থেকে বেরিয়ে এসে অট্ট হাসিতে ফেটে পড়লেন। আফসার সাহেব মাকে হাসতে দেখে বললেন, তুমি ওর পেছনে লেগেছ? দাদিমা হাসতে হাসতে বললেন, তোমার মেয়ে আস্ত একটা বজ্জাত। শাইনা চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তুমি আমার সাথে কোনো কথাই বলবে না বুড়ি। মেহেদি পাতা তোলার জন্য বাড়ির সব চাষিদেরকে ডেকে আনা হয়েছে। বরকনের মেহেদি একসাথে দেয়া হচ্ছে। শাইনার ভাবি সাবিনার হাতে একটা কুলা, সেখানে একটা মোমবাতি জ্বলছে, কিছু ঘাস, এক মুঠো চাল, কয়েক টুকরো খুচরো পয়সা, কিন্তু পান সুপারি আর কত কি। সাবিনা কুলা নিয়ে সবার আগে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর শাওন ক্যামেরা নিয়ে হাজির। শাহিদা বেগম আর রওশনারাকে ঘিরে সবাই হাসি ঠাট্টা করছে। শাইনা জানালা দিয়ে সব দেখছে। বড় আপার বিয়ের সময় এভাবে মেহেদি পাতা তোলা হয়েছিল, খুব আনন্দ করছিল সবাই। মেহেদি গাছটা শাইনাদের বাড়ির সামনেই, বারান্দায় দাঁড়ালেই দেখা যায় সবাই একসাথে মেহেদি পাতা তুলতে যাচ্ছে। বাচ্চা কাচ্চারা সাথে সাথে হাঁটছে। শাইনা বারান্দায় এসে দাঁড়ালো। দাদিমা বললেন, ঘরে বসে থাকতে মন চাইছে না। কথাটা ঠিক, নিজের বিয়ে, তাই নইলে সে এক দৌড়ে চলে যেত সেখানে। হঠাৎ পাশ ফিরতেই সে দেখল ওই বাড়ির বারান্দায় তাজদার দাঁড়িয়ে আছে, হাতে ফোন। শাইনার হাতে তার নতুন ফোনটা। হঠাৎ টুং করে একটা মেসেজ ঢুকলো হোয়াটসঅ্যাপে। গ্রুপে এসেছে মেসেজটা। শাইনা হোয়াটসঅ্যাপে ঢুকতে দেখল মেহেদি পড়া মেয়েলি হাত, হাতের তালুতে বরের নামের প্রথম অক্ষর। শাইনা মেসেজটা দেখে কপাল কুঞ্চিত করে তাজদারের দিকে তাকালো। তাজদার ফোনে চোখ ডুবিয়ে রেখে হেঁটে হেঁটে বারান্দা ছাড়ল। শাইনা বিড়বিড় করে বলল, জীবনেও লিখব না। মেহেদি পাতা তোলা শেষে উঠোনে অনেকগুলো চেয়ার বসানো হলো। সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করেছেন শাহিদা বেগম। শারমিলা আর সাবরিন ফ্লাক্স থেকে চা ঢেলে বিস্কুট, নিমকি, মুসমুসে মিষ্টি খাজা, সাগর কলা আর চানাচুর বাড়িয়ে দিচ্ছে সবার দিকে। শাইনা দরজার পাশে দাঁড়িয়ে দেখছিল সব। চা খেতে গল্প গুজব করা চাষিদের একজন বলল, ও শানু, তাজদার তোকে কি কি কিনে দিয়েছে আমাদের দেখাবি না? শারমিলা সাবরিন একসাথে শাইনার দিকে তাকালো। তক্ষুনি শাইনা চুপ দেখে শাহিদা বেগম বললেন, পারলে তখন দেখতে পারবে, কালোর গায়ে হলুদ ছোঁয়াবো, তোমরা এসো। দাদিমা এসে ব্যস্ত গলে বললেন, খুরশেদের মাকে চা দাও, ও লতিফের বউ এদিকে আসো। তোমার না বলছি শানুর বিয়ের আগ পর্যন্ত বাড়িতে থাকবা, কাজকাম আগাই দিবা। লতিফের বউ বলল, চাচি, আমাকে তো বড় জেঠি আগে ঠিক করে রাখছে। দাদিমা মুখ ঝামটা দিয়ে বললেন, সবখানে টাকার জোর দেখাবে, আমাদের বাড়ির কাজকাম কি কম? সব লোক নিজে দখল করে রাখছে। শাইনা ফিসফিসিয়ে বলল, কথাগুলো ঘরের ভিতরে বলো, সবার সামনে বলছো কেন? আশ্চর্য, সবাই গিয়ে ওই বাড়ির মানুষের কানে তুলে দেবে। কখন কোথায় কোন কথা বলতে হবে এখনো জানো না? এদিকে সারাক্ষণ আমাকে জ্ঞান দাও। দাদিমা তার দিকে ফিরলেন। শ্বশুরবাড়ির হয়ে কথা বলা শুরু করেছিস এখন থেকে? শাইনা হতাশ হলো। সে বলে একটা, তারা বোঝে আর একটা। আর কোনো কথা না বলে সে চলে গেল। মেহমান আসা শুরু করেছে। বাড়ির এক কোণ ভর্তি হয়ে গেছে ইতিমধ্যে। শাহিদা বেগমকে বড় পাতিলে ভাত আর মাছ মাংস বসাতে হচ্ছে। আশরাফের বউ তেমন কাজকাম করতে পারছে না। বাচ্চার মা পানি ঘাটলে কখন না জানি ঠান্ডা লেগে যায়। শাহিদা বেগমের কাছে তার নাতির সুস্থতা আগে। যাদের কাজে রাখা হয়েছে তারা কাঁচর,
শারমিলা আর সাবরিনকে খাটতে হচ্ছে। শাইনাও গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে পারছে না, এত কাজ বেড়ে গিয়েছে হুট করে। কাটো, রাঁধো, খাও, আবার ধো, সে কাজ দেখে বসে থাকতে পারছে না। সকাল 8টার দিকে মুন্নির মা এসেছে শাইনাদের বাড়িতে। শিলপাটায় মেহেদি বাটা শুরু করেছে। তার হাত লাল টকটকে হয়ে গেছে ইতিমধ্যে। মেহেদি পাতাগুলোতে ভীষণ রং ধরে। ওই বাড়ির মেহেদি বেটে এসে এখন এই বাড়ির মেহেদি বাটছে মুন্নির মা। যদিও বাটা মেহেদি বরকনেকেও হাতে দেবে না, মেহেদি অনুষ্ঠানে শুধু 1 ফোঁটা মেহেদি কপালে ছোঁয়ানো হয় মায়ের হাতে, আবার পরে মুছে নেয় রং বসার আগে। বাটা মেহেদিগুলো অন্যরা হাতে লাগিয়ে নেয়। দাদিমা কাঁচা হলুদ তুলে এনেছে তার ক্ষেত থেকে। মুন্নির মাকে বলল, এগুলো বেটে দিস তো। মুন্নির মা বলল, হলুদ তো বিকেলে দরকার হবে, তুই আবার পাটায় বসবি নাকি? পাটা ভালো ধুয়ে হলুদগুলো বেটে রাখ। আচ্ছা, রেখে দাও চাচি। শাইনা রান্নাঘরের এক কোণায় বসে পান্তা ভাত খাচ্ছে আর সবার কাজ দেখছে। গরুর মাংস কয়েকবার জাল দেবার পর রসালো হয়ে এসেছে। সেগুলো দিয়ে মেখে পান্তা ভাত খেতে ভালো লাগছে তার। শাহিদা বেগম একটা শুকনো মরিচ তেলে ভেজে দিয়েছেন মুসমুস করে। শাইনা ওটা লবণ দিয়ে ভাতে মেখে নিয়েছে। এত এত তেলে ভাজা নাস্তা আর মিষ্টান্ন দেখে হঠাৎ করে তার পান্তা খেতে ইচ্ছে করছিল। অন্য খাবার মুখে উঠছে না, একদম খেতে ইচ্ছে করছে না। মুন্নির মা তাকে পান্তা ভাত খেতে দেখে বলল, ও মা, বউ মানুষ পান্তা ভাত খায় কেন সকাল সকাল? শাহিদা বেগম তাকে ইশারায় চুপ থাকতে বলল, যা ইচ্ছে করুক, ওই মেয়ে উদ্ভট উদ্ভট কাজ করে যাচ্ছে কাল থেকে। শাইনা পানিতে ডুবে থাকা ভাতগুলো আঙ্গুল দ্বারা টেনে নিয়ে মুখে তুলল। তারপর বাসনে থাকা পান্তা ভাতের পানিগুলো সুরুত সুরুত করে শব্দ করে খেতে খেতে বাইরে বেরিয়ে এলো। শেষ পাতে থাকা কিছু ভাত কাকদের উদ্দেশ্যে ছিটিয়ে দিয়ে বাসনটা নিয়ে সোজা পুকুরের ঘাটে নেমে এলো সে। সাবানদানি সেখানে রাখা ছিল। সাবান দিয়ে বাসন আর হাত ধুয়ে নিল। ভেজা হাত দিয়ে ঠোঁট মুছে নিতেই দেখল ওই বাড়ির পাকা সিঁড়ি ঘাটের ওপরে রঙিন টিনের ছাউনির নিচে আড্ডা ও বিশ্রামের জন্য যে আরামঘাট বাঁধা, তার গায়ে হেলান দিয়ে কেউ একজন বসে আছে। আরামঘাটে পিঠ এলিয়ে বসে এক হাত পেছনে ঠেস দিয়ে রেখেছে ঘাটের পাথুরে গায়ে। সেখানে শুধু ঘাড়, মাথা আর ওই হাতটা দেখতে পাচ্ছে যেটা ঘাটের পাথুরে গায়ে ঠেস দিয়ে রাখা। মাথায় গোবরের মতো কিছু একটা লেপে দেয়া। দাদিমা বড় সাইজের একটা বোল নিয়ে পুকুরের ঘাট বেয়ে নামছে। সেখানে তা দেখে ছুটে গেল। ঝাড়ি মেরে বলল, আচার খেলে তোমার কোমর আস্ত থাকবে। পেছন পেছন শাহিদা বেগম বেরিয়ে এলেন। বিরক্ত হয়ে বললেন, তোর দাদি ইচ্ছে করে করতেছে এইসব, আমাকে কাজ করে দিতে গিয়ে কাজ বাড়াবে আরও, কথা শোনে না আমার। সেনা বোলটা নিয়ে নিল। সেখানে বাসন কোসন, চামচ আর চায়ের কাপ। বেসিনে ধোয়ার চাইতে পুকুরে ধোয়া মোছার কাজ করতে বেশি ভালোবাসে দাদিমা, পুরনো অভ্যাস রয়ে গেছে। দাদিমা কোমরে হাত রেখে দাঁড়ালেন, বললেন, তোমার কাজ বেশি তাই একটু। শাহিনা শাহিদা বেগমকে বলল, আমি ধুয়ে দিচ্ছি। শাহিদা বেগম হঠাৎ ওই বাড়ির ঘাটের দিকে তাকালো, মিনমিন করে জিজ্ঞেস করলো, আম্মা দেখেন তো ওটা জামাই না? দাদিমা চোখ সরু করে তাকালেন, বললেন, সেটাই তো মনে হচ্ছে। শাহিদা বেগম ছটফটিয়ে উঠে শাইনাকে বলল, তুই উঠে যা, আমাকে দে, আমি ধুয়ে দেই। শাইনা কপাল কুঁচকে ফেলতে শাহিদা বেগম আস্তে করে বললেন, জামাই বসে আছে দেখলাম, তাতে কি? জামাই বাঘ না ভাল্লুক, তাকে কাজ করতে দেখলে কাঁদতে বসবে? যত সব উদ্ভট কথাবার্তা তাদের। শাইনা মাকে কিছু বলতে যাচ্ছিল, তখনই দাদিমা ডেকে উঠলেন, লন্ডনওয়ালা নাকি? তাজদার সিদ্দিকী ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো। দাদিমা হেসে ফেলে বললেন, নাজ্জামাই দেখি মাথায় মেহেদি দিয়ে বসে আছে। তাজদার দাদিমাকে কি জবাব দিল কে জানে। শাইনা বাসন কোসন টুংটাং শব্দ করে ধুয়ে দ্রুত চলে এলো ঘরে। ইচ্ছে করে কিছু শুনল না। দাদিমা তার পেছন পেছন ঘরে এসে বলল, মুন্নির মা, কপালে ছোঁয়ার জন্য 1 ফোঁটা রেখে দিয়ে বাকি সব মেহেদি ওর মাথায় লাগিয়ে দাও। বউ জামাই দুজনেই মাথা খুব গরম হয়ে আছে, মেহেদি দিলে ঠান্ডা হবে। শাইনা বলল, আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে, তুমি দাও। দেখতেই পাচ্ছি কত ঠান্ডা আছে। শাইনা বলল, আমি মাথায় মেহেদি দেব না, দেখে মনে হয় মেহেদি না গোবর দিয়ে রাখা। দাদিমা তাকে চেপে ধরে পিড়িতে বসিয়ে মাথার তারের উপর ঠাস করে 1 মুঠো মেহেদি লাগিয়ে দিল।
যদিও শাইনার ইচ্ছে ছিল না, কিন্তু আশ্চর্যজনকভাবে মাথায় এত শান্তি লাগলো, মাথায় তা বলার বাইরে। সে আর কোনো তর্ক করলো না, চুপ করে বসে রইল। মেহেদি লাগানোর সময় কপালে গালে লেগে গিয়েছে। শাহিদা বেগম বললেন, তাড়াতাড়ি ধুয়ে নে। সেনা পুকুর পাড়ে ছুটল। ঘাটে নেমে এসে কপাল আর গাল থেকে মেহেদি ধুয়ে ফেলতে আবারও পুকুর পাড় জুড়ে হাঁটতে থাকা গোবরওয়ালার দেখা। তাজদার টিস্যু দিয়ে কান মুছতে মুছতে হঠাৎ এদিকে তাকালো। সম্ভবত মেহেদির রস গড়িয়ে কান বেয়ে পড়ছে বলে সে ঘন ঘন কান মুছছে রং না বসার জন্য। বাড়ির বারান্দা, ছাদ, যেখানে যেখানে রোদের দেখা মিলে সব ভরে আছে মেহমানে, তাই বাড়ির পেছনে চলে এসেছে সে। দাদিমা এসে তাকে শুনিয়ে শুনিয়ে বলল, মিয়া বিবির মাথা গরম, কইতে লাগে সরম, গরম মাথায় মিয়া বিবির দিল খুবই নরম। তাজদার সিদ্দিকী হয়তো হাসছিল শ্লোকটা শুনে, শাইনা তাকায়নি, দেখতে পায়নি। গায়ে হলুদটা একদম গ্রাম্য স্টাইলে করবে এরূপ পরিকল্পনা করছে তারা। কোনো আধুনিকতার ছোঁয়া থাকবে না। উঠোনে করার কথা ছিল, কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন এসে কাজ যে শুরু করে দেয় তার সম্ভব হয়নি। তাজদার বলেছে তাদের কাজ ওদের করতে দিতে, তারা চাইলে ছাদে আয়োজন করতে পারে। কিন্তু শাইনা বেঁকে বসলো। সে বলে দিল ওই বাড়ির ছাদে গায়ে হলুদ করবে না সে। তার এখনো আকদের রাতটার কথা মনে আছে। তার কথা শুনে শেষমেশ তাদের ছাদে করার পরিকল্পনা করা হয়েছে। তাদের ছাদে আরও কাজ বাকি ছিল। সেসব ছাড়াও সিমেন্টের বস্তা জমিয়ে রাখা, শুকনো কাঠখড়, পাতার বস্তা, শুকনো কাপড়ের রশি সব পরিষ্কার করে বন্দোবস্ত করে নিয়েছে তৌসিফ, তাসফিন আর শাহন। লাইটিংও সেট করেছে তারা। ফটোশ্যুট হবে, তাই নিচে অনেক বড় একটা পাটি বিছিয়ে তার উপর সাদা ধবধবে একটা চাদর বিছিয়ে দেয়া হয়েছে, তার উপর গাঁদা ফুলের পাপড়ি। শাইনার পেছনে একটু উপরে করে একটা চিকন রশি টানা হয়েছে লম্বা করে, তার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে সুতোয় গাঁথা গাঁদা ফুল। সেগুলো বাতাসে দুলছে। তাজা গাঁদা ফুল হয়, ঘ্রাণটাও করা। একটা গোলগাল হ্যান্ডহেল্ড প্রপসে লেখা তাজ শাইনার গায়ে হলুদ। কাঁচা হলুদ রঙের একটা সাদামাটা সুতি শাড়ি পরানো হয়েছে শাইনাকে। শাড়িটায় গ্রাম্য গ্রাম্য ভাব আছে। শাইনা নিজের মতো করে হালকা করে সেজেছে। হলুদ লাগলে ভারী সাজ নষ্ট হয়ে যাবে, জঘন্য দেখাবে। তাকে ছাদে নিয়ে আসার পর তাসনুভা এসে তার হাতে আর মাথায় গাঁদা ফুলের মালা গাজরা পরিয়ে দিল। তারপর হালকা করে মেকআপ করিয়ে দিয়ে বলল, তৌসিফ ভাই ক্যামেরা নাও, আগে শ্যুট, তারপর বাকি রিচুয়াল। সে নিজেও হলুদ শাড়ি পরেছে। তিতলি, তাসনিম সবাই পরেছে, এমনকি বাড়ির ছোট বড় সব মেয়েরাই হলুদ শাড়ি পরেছে। ছেলেরা বিশেষ কিছু পরেনি, তাদের ড্রেস কোড শুধু মেহেদি অনুষ্ঠানের জন্য। গোটা বাড়ির ছেলেমেয়েরা এসে জুটল সেই ছাদে। চারিপাশে হইচই, কোলাহল, বাচ্চাদের ছুটোছুটি। তন্মধ্যে তৌসিফ, শাহন আর তাজদার সিদ্দিকীর পরিচিত প্রফেশনাল ফটোগ্রাফাররা ছবি তুলছে। সবাই হাতে অল্প অল্প করে হলুদ নিয়ে শাইনার গালে কপালে ছোয়ালো। তাদের সবার হলুদ মাখা হাত শাইনার চারপাশে ঘিরে রেখে অনেক ছবি তোলা হলো। গান বাজছে। গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি দিয়া, বিয়ের সাজন সাজাও কন্যারে সুন্দর করিয়া সখিল। শাইনা এতক্ষণ চুপচাপ বসেছিল। কে যেন তাজদারের নাম নিল। সাথে সাথে শাইনা শাওনকে বলল, হয়েছে, আমাকে যেতে দাও এবার, আমার গাল চুলকাচ্ছে হলুদ লেগে। শাওন বলল, চুপ করে বসে থাক, তাজ ভাই আসবে। তাজদার তাদের বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে সমস্তটা দেখছিল। শাইনাদের দোতলা বাড়ির ছাদের সমস্তটা দেখা যায় তাদের ছাদ থেকে। বড়রাও এসে তাকে একে একে শাইনাকে হলুদ ছোয়ালো। রসনারা এসে দেখে গেলেন। শাইনাকে দেখে মনে হচ্ছে 90 দশকের কোনো বধূ, যে গাঁদা ফুল দিয়ে সেজে বসে আছে মন খারাপ করে। রসনারা তার গালে একটু হলুদ ছোয়ালো। গান বাজছে। গতরে হলদু লাগাইয়া, কন্যারে সাজাও বধূরে সাজে মিলিয়া, আতর গোলাপে লাগাইয়া, কন্যারে সাজাও বধূর সাজে মিলিয়া। শেষমেশ বরের আগমন হতেই ছাদ জুড়ে দাঁড়িয়ে থাকা সবাই হইহুল্লোড় করে উঠল। তাজদার সিদ্দিকীর গায়ে বটল গ্রিন কালার পাঞ্জাবি,
সে পা রাখা মাত্রই গানের সুর পাল্টে গিয়ে হঠাৎ গোটা ছাদ কেঁপে উঠল। উদ্ভট গানের সুর কানে এলো শাইনার। বাপের বড় পোলা ভাইজান বিয়া করতাছে, আজকে ভাইয়ের গায়ে হলুদ, কালকে বিয়াছে, ডিজে গান বাজতাছে, সখী কনে নাচতেছে। এত বিশ্রী সুর, শাইনের এত রাগ লাগলো তাজদারও কপাল কুঁচকে ফেলেছে। এইসব কেমন গান? তৌসিফ আর শাওনরা সবাই আরও দাঁত খেলিয়ে হাসছে, গানের তালে তালে মাথা দোলাচ্ছে। এই গান বন্ধ। সবাই চমকে গেল। বরকনে একসাথে চেঁচিয়ে উঠেছে। তাজদার সিদ্দিকী শাইনের দিকে তাকালো, শাইনাও তার দিকে তাকালো। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। তাজদার সিদ্দিকী সুর পাল্টে বলল, গানটা খারাপ না, ভলিউম বাড়িয়ে দে। ভলিউম বাড়িয়ে দেওয়া হলো। শাইনা তাজ্জব বনে গেল। এই লোকটার নাম তাজদার না হয়ে গাদ্দার হওয়া উচিত ছিল। উল্টাপাল্টা গান বাজনা শুরু হলো। তারপর থেকে একটা গানও রুচিসম্মত না। শাইনা চুপ করে বসে রইল। কয়েকটা ছবি তোলা শেষ হলে তাকে আর পায়কে, কাল থেকে তার উপর জুলুম শুরু হবে। মেকআপ করো, ছবি তোলো। তার ভালো লাগছে না এসব। এত ক্লাসি লোকজন এসব গান শোনে কিভাবে? এখন তাদের ক্লাস নষ্ট হয় না? তবে কিছুক্ষণ পর একটা গান শাইনের মন মতো হলো। আইলারে নয়া দামান, আসমানেরও তারা, বিছানা বিছাইয়া দিলাম, শাইল ধানের ন্যাড়া, দামান বউ দামান গো। তিতলি তাসনুভা বিরক্ত। তৌসিফ তার শাওন তাদের আরও খেপাচ্ছে। তাসনুভার চেঁচামেচিতে তৌসিফ গান পাল্টে দিল। এবার বেজে উঠল, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজি দোল, আজও তার ফুলকলিদের ঘুম টোটেনি, তন্দ্রাতে বিলল, আজও হায় রিক্ত শাখায় উত্তরি বায়, ঝরছেনি সেদিন। আনিস আর আশরাফ গরু ছাগল কিনে ফিরে এসেছে। আনিস চা খেয়ে ছাদে এলো। তাজদারের সাথে কথা বলতে বলতে দুজনেই ছাদের এক কোণা গিয়ে দাঁড়ালো। শাইনা সেদিকে তাকিয়ে আছে। দাদিমা ঠিক কথা বলছিল। তাজদার সিদ্দিকী যাদের গায়ে হাত তুলতে চেয়েছিল তুলেছে, তারা সবাই সব ভুলে তাজদার সিদ্দিকীর সাথে কথা বলছে, মিশছে। রাগ ক্ষোভ তারা রাখেনি। তাদের মনেই নেই আগে কি হয়েছে, শুধু সেই ঘৃণা করছে। সে মেনে নিতে পারছে না। নিজের মনকে সে নিজে প্রশ্ন করলো, কিন্তু বারংবার উত্তর এলো, তুই ঠিক করছিস। তার জায়গায় অন্য মেয়ে থাকলে একই কাজ করত। তার এঙ্গেজড স্ট্যাটাস স্ক্রিনশট নিয়ে একটা মেয়ে ওই স্পোরস গ্রুপে পোস্ট করেছে। বলছে এই আপুটা এঙ্গেজ স্ট্যাটাস দিয়েছে, অথচ সবাই কত ন্যাকা কান্না কাঁদছে তার দুঃখের কথা শুনে। নিচে কয়েকজন কমেন্ট করছে, এরা 1 নম্বরের ছোট লোক, ছেলের পয়সা আছে দেখলে এরা 7 খুন মাফ করে দেয়, নেচে নেচে গলায় ঝুলিয়ে পড়ে। এদের মতো মেয়ের কারণে ছেলেরা অপমান করার পার পেয়ে যায়। এইসব মেয়েদের জন্য মেয়েরা সস্তা হয়ে যায় ছেলেদের কাছে। আরেকজন বলছে, জুটি মন্দ হয়নি, ছোট লোকের কপালে আরেক ছোট লোক জুটেছে। শাইনা জানে কথাটা ভুল বলেনি তারা। টাকা পয়সা কম হলে এই লোকটার কাছে তার বিয়ে দিত না তার পরিবার, বরং তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাদের দেখিয়ে দেখে আরও বড় পরিবারে বিয়ে দিত। কিন্তু তাজদার সিদ্দিকীর পয়সা প্রতিপত্তির কাছে তার পরিবার বিক্রি হয়ে গেছে। তার পরিবারের সচ্ছলতা ফিরে এসেছে, অভাব দূর হয়েছে, কিন্তু ওই বাড়ির মানুষের ওপর কথা বলার সাহস তারা জোগাড় করতে পারেনি এখনো। অথচ তাজদার সিদ্দিকীকে ফিরিয়ে দিতে পারলে সেটাই হতো সবচেয়ে বড় জবাব। তার হাতে যদি সব থাকতো তাহলে সে এই মোক্ষম জবাবটা দিতই। পরে কি হবে তার কথা চিন্তা করতো না। সে এখন ভালো মানুষ হয়ে গেছে বললেও শাইনা তাকে ক্ষমা করবে না। তার পরিবারকে তো নয়ই, সবার চোখে তাজদার সিদ্দিকী নায়ক হতেই পারে, কিন্তু এই লোকটার দিকে তাকালেই তার সব অপমান অপদস্থ হওয়ার কথা মনে পড়ে। তখন চোখের সামনে সে একজন ভয়ঙ্কর ঘৃণিত লোককে দেখতে পায়। ভাত খেতে বসে সে একবার অপমানের চোটে কেঁদে ফেলেছিল। উজু করতে বসে তার চোখের পানি টপ টপ করে পড়ছিল উজুর পানির ওপর। সে কি করে ভুলবে ওই দিনগুলো? তাজদার সিদ্দিকী এত সহজ মানুষ নয়। পারিবারিক দাঙ্গায় সে মুরব্বীদের কথা বলতেও দিত না, মোটা গদা নিয়ে দৌড়ে আসতো, আঙুল তুলে শাসাতো বড়দেরও। মোট কথা তাদের মুখের ওপর কেউ কথা বলতে পারবে না, তারা যা বলবে সেটাই হবে। তাদের মর্জি মতো চললে সে ভালো, আর তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দুটো কথা বললে সে খারাপ।
তার বাপ চাচা পর্যন্ত তাকে আটকে রাখতে পারত না, এত বেয়াদব ছিল। অথচ তখন বয়স কত, ছোট থেকে বেয়াদব ছিল সে। তাদের পরিবারের কাউকে সে মানুষই মনে করত না। সবাই ভুলে গেলেও সে ভুলতে পারবে না। সবাই তো বিয়ে দিয়ে বোঝা হালকা করছে, তার জায়গায় থাকলে বিয়েটা তারা করতো না। মানুষ অন্যের জায়গায় দাঁড়িয়ে নিজেকে ভাবে না। আজ তার পরিবার যদি তার জায়গায় নিজেদের বসিয়ে ভাবত, তাহলে এই বিয়ে হতো না। কেউ একবারও বোঝার চেষ্টা করেনি তার জীবনটা কার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ওই লোকটার দিকে সে তাকাতেই পারছে না ঘৃণায়। প্রতি পদে পদে তার মনে পড়ছে সব, কারণ এই জঘন্য মুখভঙ্গি ব্যবহারগুলো তার মুখস্থ। কি করে ভুলবে সে? কি করে এক ঘরে সংসার করবে? এই গোটা পৃথিবীতে তাকে বোঝার মতো একটা মানুষও হলো না। টাকা পয়সা, ধন সম্পদ আর প্রতিপত্তির কাছে তার চাওয়া পাওয়াগুলো বিক্রি হয়ে গেছে। এমন সে কি স্ট্যাটাস দেবে সেটা পর্যন্ত ঠিক করছে তাজদার সিদ্দিকী। তার আইডি দখল করেছে, সে মেহেদি কিভাবে পড়বে সেটা পর্যন্ত ঠিক করে দিচ্ছে। এত এত হাসি খুশি মুখের আড়ালে তার দুঃখগুলো স্রেফ চাপা পড়ে আছে। হাসি ঠাট্টার আনন্দ উল্লাসের ভিড়ে নিজের কষ্ট চাপা দিয়ে সুখী হওয়ার ভান ধরা মানেই আর একটা মৃত্যু। তাসনুভা এসে তাজদারের পেছনে দাঁড়ালো। তাজদার তখন আনিসের সাথে কথা বলছিল। তাসনুভার ডাকে ঘাড় ফিরিয়ে তাকালো। তাসনুভা আনিসকে দেখে আর সেদিকে আসছে না। আনিসও তাকায়নি। তাজদার ফিরতে তাসনুভা বলল, ছবি যাচ্ছি। কিছুক্ষণ পর তাজদার এলো। সেনে বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তৌসিফ তাজদারের দিকে হলুদের বাটিতে বাড়িয়ে দিয়ে বলল, অল্প করে নাও, তারপর বধূর মুখে লাগিয়ে দিও। তাজদার বাটি থেকে অল্প করে হলুদ নিল। তারপর শাইনার ডান গালে লাগাতে যাবে, তখনই শাইনা পিছিয়ে গিয়ে বলল, আমার গাল জ্বলছে, মুখ ধুতে হবে। তাজদার তারপরও থামেনি। তাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সে তা পালন করলো। এগিয়ে এসে শাইনার গালে হলুদ লাগিয়ে দিয়ে টিস্যু দিয়ে আঙুল মুছে নিতে নিতে তৌসিফকে বলল, শেষ, এবার যেতে পারবো? তোমার গায়ে হলুদ লাগিয়ে দেবে শাইনা, তারপর চলে যেতে পারবে। সেনা গাল থেকে হলুদটা মুছে ফেলল। তাসমিন আর তাসনুভা একে অপরের দিকে তাকালো। তিতলি এসে তার দিকে হলুদের বাটি বাড়িয়ে দিল। হাসি মুখে বলল, শাইনা ভাইয়ের গালে। শাইনার হাত কাঁপছে, সে পারবে না। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর শাহন বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু শাইনা বাটি থেকে হলুদ নিল না। তাজদার সিদ্দিকী হঠাৎ তার হাতটা খপ করে ধরল। তারপর হাতটা তুলে নিজের গায়ে ছোয়ালো। শাইনা নিজের গাল থেকে হলুদ সরিয়ে নিয়েছিল হাত দিয়ে। হলুদগুলো কচলাচ্ছিল। তাজদার সিদ্দিকী নিজের গালে সেগুলো লাগিয়ে নিয়ে তৌসিফের দিকে তাকিয়ে বলল, হয়েছে? তৌসিফ বলল, ফাটিয়ে দিয়েছে, এটা ইউনিক। শাইনা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ছবি তোলা শেষ, তাই সবাই ছাদ কাঁপানো গান ছেড়ে দিয়ে হই হুল্লোড় করছে। শাইনা দাঁড়িয়ে রইল সবার মাঝখানে, নড়ল না, চড়ল না। দাদিমা এসে তার সামনে দাঁড়ালো, জানতে চাইল, ব্যাটার হাত থেকে হলুদ নিসনি? নিচে গিয়ে দেখলাম বসে আছে, গালে টালে হলুদ লাগিয়ে দেয়নি? শাইনা আচমকা কেঁদে উঠল। সবার নাচ গান থেমে গেল তার কান্নার শব্দে। তিতলি, তাসনুভা সবাই হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। আনিস এসে শাওনকে বলল, ওকে যেতে দে এবার, আর ছবি তোলা লাগবে না। দাদিমা বলল, ওরে সোহাগী, শুধু একটু গাল ধরেছে বলে কাঁদছিস? জড়াই ধরলে কি করবি? কাল রাতে শাইনা দাদিমার সামনে কেঁদে দিয়েছে, কথাটা অনেকভাবে রটে গিয়েছে। তাসনুভা আর তাসনিম রসনারাকে এসে সবটা খুলে বলছে। তাসনুভা বলল, ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই চেহারাটা মলিন হয়ে গেল। চোখে পানি টলমল করছিল। মনে হচ্ছিল বাইরের কেউ হলুদ লাগিয়েছে তার গালে। ভাইয়াকে পরপুরুষ যে সে মাত্রই সে চেহারাটাকে অমন করিয়ে ফেলবে। রসনারা বললেন, বিয়ের সময় মেয়েদের অনেক রকম অনুভূতি হয়, স্বাভাবিক, এত ভুল ধরলে হবে না। তাসনিম বলল, মোটেও স্বাভাবিক নয় বড় আম্মা। ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই তার চোখ মুখ থমথমে হয়ে গিয়েছিল। শাওন বলল, ভাইয়ার গায়ে হলুদ লাগাতে ও লাগালো না, তেরার মতো দাঁড়িয়ে থাকলো। ভাইয়া তার হাত ধরে যখন নিজের গালে হলুদ লাগালো তখন মনে হচ্ছিল কেঁদে দেবে, আর তাই হলো। ওর দাদিমা আসার পর কেঁদে উঠেছে। এসব কথা বলে এখন কি হবে? তাসনুভা বলল, কি হবে মানে? ভাইয়া আরও কথা বলে না একে অপরের সাথে?
ভাইয়া বলতে চাইল, শাইনা এড়িয়ে যায়। মানেও ভাইয়াকে পেয়ে হ্যাপি নয়? আশ্চর্য! তার সৎ কপালের ভাগ্য ভাইয়ার মতো কাউকে পেয়েছে। কাল ভাইয়া তার হাত ধরেছে বলে চেহারার 12টা বাজিয়েছে। ভাইয়া সেটা টের পেয়ে নিচে চলে গিয়েছিল। ভাইয়া এতে অপমানিত হয়নি। শাইনা ইনডাইরেক্টলি ভাইয়াকে অপমান করেছে। ভাইয়ের হাতে লাগানো হলুদগুলো গাল থেকে মুছে ফেলেছে ঘষে ঘষে। মেয়ে কি কম পড়েছিল? ওই বাড়ির মানুষকে এত দামে তোলার কি দরকার ছিল? রসনারা ধমকে বললেন, আসতে বলো নুভা, তোমার বাবা চাচারা শুনতে পাবে। আর খবরদার এসব কথা নিয়ে টানা হাসরা করবে না। ওকে আমি এখানে এনে শিখিয়ে পড়িয়ে দেব। ও যথেষ্ট ভালো মেয়ে। তোমার ভাইকে পছন্দ না করার যথেষ্ট কারণ আছে। সব মেয়ে টাকা পয়সা দেখে খুশি হয় না। ওই বাড়ির মেয়েরা ছোটবেলায় তাজদারকে ভয় পেত। মেয়েরা কেন, ওই বাড়ির ছেলেরা ভয় থাকত। তোমার ভাইয়া যে মাঠে খেত, সেই মাঠে ওরা পাও রাখতে পারতো না। যে দোকানে বসে চা খেত, ওই দোকানে ওরা ঢুকতে পারতো না। যে ঘাটে গোসল করত, ওই ঘাটে ওরা গোসল করতে পারতো না। তোমার ভাইয়া মসজিদে যে কাতারে দাঁড়াতো, ওই কাতারে ওরা দাঁড়াতে পারতো না। অপছন্দ করার যথেষ্ট কারণ ছিল। অপছন্দ হওয়াটা স্বাভাবিক। তোমার ভাইয়া সেসব মানতে না পারলে আমার কিছু করার নেই। বলো আকত ভেঙে দিতে, অন্য কাউকে বিয়ে করতে? সহজ কথা। আমাকে কিছু বলবে না, সোজা তোমার ভাইয়াকে গিয়ে বলো। বলেই তিনি চলে গেলেন। নুভা তাসনিমের দিকে তাকিয়ে বলল, তুমি দেখো, ওই মেয়েটা ভাইকে একটুও শান্তি দেবে না। এই বাড়ি থেকে প্রস্তাব যাওয়ার পর থেকে ওদের পা মাটিতে পড়ছে না। আমি বলেছি মেহেদি আর্টিস্ট ঠিক করেছি, কিন্তু ও বলে দিল সে মেহেদি পড়বে তার আপাদের হাতে, কারণ তার আপারা ভালো মেহেদি পড়াতে জানে। গোটা বাড়ি সাজানো শেষ। রাস্তা অবধি লাইটিং করা হয়েছে। বাড়ির সামনের পুকুরে কৃত্রিম ঝর্ণা বসানো হয়েছে। চারিদিকে শ্বাস রব। সন্ধ্যা নামতে নামতে বাড়ি জুড়ে হইচই, কোলাহল, বাচ্চাদের আনন্দের শেষ নেই। মেহেদি অনুষ্ঠানে কেকের পাশাপাশি রাখার জন্য ভেজিটেবল আর ফুড কার্ভিং বানাচ্ছে সবাই। লাউ কেটে ছোট্ট নৌকা, আপেল কেটে খুদে পাখি, মালটা গোল ফর্মে কেটে ফুল, মিষ্টি কুমড়া কেটে ঝুড়ি, তার মধ্যে আঙুর, আর কত কি। সবগুলো বানাচ্ছে তাজদারের মামাতো খালাতো ভাই বোনেরা। যেহেতু একটাই স্টেজ, তাই দুই বাড়ির কাজিনরা যোগ দিয়েছে। কাজগুলো হচ্ছে তিতলির ঘরে। শাইনাদের বাড়ির পাশে বাগানের মধ্যে ইটের চুলা বসানো হয়েছে। সেখানে 3টি বিরিয়ানির ডেকচি পাকানো হচ্ছে বাবুর্চির দ্বারা। শাইনার বাবা 2টো গরু কিনেছে। একটা গরুর মাংস অর্ধেক দিয়ে বিরিয়ানি পাকানো হচ্ছে মেহেদি অনুষ্ঠানের জন্য। তিনি মাংস দিয়েছেন, চাল মশলা আর বাবুর্চির খরচ তাজউদ্দিন সিদ্দিকী দিয়েছেন। 7:30টার দিকে ডেকচিতে বিরিয়ানি পাকানো শেষ। 8টা বাজতেই খাওয়া দাওয়া শুরু হলো। সাথে নলার ঝোল আর ডিম দেওয়া হয়েছে। যদিও বিরিয়ানিতে অনেক মাংস দেওয়া হয়েছে, শাইনার ফুপুদের মতে এত মাংস দেওয়া ঠিক হয়নি। কিছু মাংস ফ্রিজে রাখা উচিত ছিল, যদিও 10 কেজির মতো রাখা হয়েছে। 2টো গরু জবাই করে ফ্রিজে শুধু 10 কেজি মাংস, এটা পরিমাণে খুবই কম। শাইনার বান্ধবীরা এসেছে। শাইনা তাদের পেয়ে খুব খুশি। শাইনাকে জিজ্ঞেস করলো ভাইয়ের সাথে দেখা করা। শাইনা বলল, আশেপাশে আছে, দেখতে পাবি, খাবি চল। সবাইকে খেতে বসিয়ে দিল সে। সেই টেবিলে তার খালাম্মা আর ফুপুরাও বসলো। সবাই সাজগোজ করতে যাবে খেয়ে। বান্ধবীরা শাইনাকেও তাদের সাথে বসিয়ে দিল। বলল, আমাদের সাথে খেয়ে নে, সাজগোজ করার পর আর খেতে ইচ্ছে করবে না। বিরিয়ানির 2টো ডেকচি মজা হয়েছে। 3 নম্বর ডেকচিটা ঝাল হয়েছে। গ্রামের অধিকাংশ মানুষ বিশ্বাস করে মেহেদি অনুষ্ঠানে বিরিয়ানি ঝাল হলে বিবাহিত দম্পতি সুখী হয় না। কথাটা শাইনার ফুপিরা বলা বলি করছিল। শাইনা এসব বিশ্বাস করে না, কিন্তু আজ ইচ্ছে করে বিশ্বাস করলো। সে অসুখী হবে, সুখী হওয়ার কোনো ইচ্ছে নেই তার। তাজদার তাদের আত্মীয় স্বজনকে তদারকি করছিল। তার মামা মামির সাথে কথা বলছিল। ঠিক তখনই তার খালাম্মা ডাকলো, আব্বু শোনো। তাজদার এগিয়ে এলো। খালাম্মা বলল, ওই টেবিলে তোমার খালা শাশুড়ি, ফুপু শাশুড়িরা বসেছে, যাও তাদের কিছু তুলে টুলে দাও। শাইনার ফুপুরা তাজদারের সাথে কথাবার্তা বলে, হাসি ঠাট্টাও করে। তাকে দেখে বলল, জামাই সাহেব তো খুব ব্যস্ত। তাজদার এগিয়ে এসে বলল, আপনার ঘরের মেহমান হয়ে এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছেন কেন? চলে যাবেন নাকি?
না না, সাজগোজ করতে চলে যাব তাই। আচ্ছা চামচ দিন, আমি কিছু তুলে দেই। ফুপু শাইনার বান্ধবীদের দেখিয়ে দিয়ে বলল, ওরা তোমার বউয়ের বান্ধবীরা একটু অপ্রস্তুত হয়ে সালাম দিল, যদিও খেতে বসে সালাম দিতে নেই। তাজদার সালামের জবাব দিয়ে বলল, তাহলে মেহমানদারি আমাকেই করতে হবে। শাইনা একদম ঘোমটা টেনে বসে খেয়ে যাচ্ছে। সকাল থেকে পেট ভরে মতো কিছু খায়নি বলে তার খিদেও লেগেছে বেশ। সে মিষ্টি নাস্তা পুরোপুরি এড়িয়ে চলছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে, তার হাত থেমে গেল। সবাই তাকে ওভাবে তাকাতে দেখে হালকা হেসে উঠল। শাইনা ঘোমটা আরও বাড়িয়ে খেতে লাগলো। সানজুকে তাড়া দিল, হাঁ করে না তাকিয়ে তাড়াতাড়ি খা। তাজদারের কপাল কুঁচকে কিছুক্ষণ চেয়ে রইল। ফুপু বলল, বউয়ের খিদে পেয়েছে তাই খেয়ে নিচ্ছে আমাদের সাথে। তাজদার চোখ সরিয়ে নিল, হাত বাড়িয়ে ডাকল, এই তৌসিফ। তৌসিফের হাতে বড় একটা গামলা, সেটাতে করে সে তাসনিমের শ্বশুরবাড়ির লোকজনদের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছিল। তাজদারের ডাকে থেমে গেল। জি। তাজদার বলল, তিতলি নুভা সহ বাড়িতে যারা আছে তাদের পাঠিয়ে দে। এখানে টেবিল খালি আছে, এলাকার লোকজন এলে তখন খেতে পারবে না। তৌসিফ বলল, ওকে পাঠাচ্ছি। তাজদার সবার পাতে বিরিয়ানি তুলে দিল। শাইনার পেছনে যাওয়া মাত্র শাইনা বাসনটা নিয়ে উঠে চলে গেল ঘরে। ছোট ফুপু হেসে বলল, ওর খাওয়া শেষ তাই। শাইনার মেহেদি অনুষ্ঠানের শাড়ির রং হালকা সবুজ, শাড়ির পাড়, ব্লাউজ আর ঘোমটা গোলাপি রঙের। ছেলেরা সবাই পরেছে সাদা পাঞ্জাবি আর কালো মাফলার। স্টেজটা সাজানো হয়েছে বেশ বড় করে। তিতলি আর তাসনুভাকে দেখা যাচ্ছে শাড়ি পরে ঘুরঘুর করছে। সবাই একই রঙের শাড়ি পরেছে, শুধু শাইনার শাড়িটা ভিন্ন। কিছুক্ষণ পর শাইনাকে বের করে আনা হলো। মাথার উপর ওড়না টেনে ধরেছে সবাই। অনেক বড় একটা কেক নিয়ে তার পিছু পিছু হাজির হলো তাসনুভা। শাইনা বসার আগে স্টেজে বসে দাঁড়িয়ে পা তুলে নানান কায়দায় বসে তার ছবি তোলা অনেক আগেই শেষ। শাইনা স্টেজে উঠে এলো ক্যামেরাম্যানের কথা মতো, কপালের কাছে হাত রেখে সবাইকে সালাম দিয়ে ধীরে ধীরে স্টেজে গিয়ে বসলো। শাওন এসে বলল, মুখে হাসি আনেন। হাসি নেই বলে কত কথা হচ্ছে শুনতে পাচ্ছিস না, সব কিছু শিখে দিতে হবে। শাইনা অনিচ্ছা সত্ত্বেও মুখে হাসি হাসি ভাব রাখার চেষ্টা করলো। তার আজকের সাজ অন্য দিনের চাইতে অনেক সুন্দর হয়েছে। সবাই বেশ প্রশংসা করছে। তাসনুভা বলে বেড়াচ্ছে, সব তার ঠিক করা মেকআপ আর্টিস্টের কামাল। কেক কাটা আরম্ভ করলো মেয়েরা। সবাই শাড়ি পরা, ফুলের গয়না পরা। শাওন বলল, বাপরে বাপ, এত মেয়ে কোথার থেকে এলো। সবাই তার কথা শুনে হাসছে। শাইনা কেক কেটে ননদদের মুখে দিল। তাসনুভা আর তিতলি কেক খেয়ে তাকেও খাইতে দিল। মেয়েরা স্টেজ দখল করে রেখেছে। ক্লাব থেকে কিছুক্ষণের জন্য এসেছে আনিস আর আশরাফ। তাদেরকে বলে বলে পাঞ্জাবি পড়ালো শারমিলা আর সাবরিন, কারণ শাইনাকে রাখি পড়াতে হবে। আনিস পাঞ্জাবি পরে এসে স্টেজে থাকা মেয়েদের উদ্দেশ্যে বলল, তোমরা এখন একটু নামো, ভাইয়ারা উঠি, ক্লাবে যেতে হবে। স্টেজে তিতলি আর তাসনুভা বসা ছিল। দুই ভাইয়ের বউ নিয়ে তারা ছবি তোলা শেষে কাজিনদের নিয়ে ছবি তুলছিল। আনিস এসে কথাটা বলায় সে বিরক্ত হলো, হনহনিয়ে নেমে গেল স্টেজ থেকে। আনিস ব্যস্ত পায়ে হেঁটে স্টেজে উঠে বসল। শাওনকে বলল, বড় ভাইকে ডাক দে। আশরাফও এলো। তার পরপর তিন ভাই একসাথে স্টেজে উঠল। ভাইরা হাতে রাখি পরানোর সময় শাইনার বুকটা ভার হয়ে এসেছিল। তিন ভাই কেক কাটলো। শাইনা তাদের কেক খাওয়ালো, নিচেও খেলো ভাইয়ের হাতে। বোনের ছেলেমেয়েদের ডেকে এনে কেক খাওয়ালো। ভাবি সাবিনাও এলো শাড়ি পরে স্টেজে সেজে গুজে। আশরাফ আর সে একসাথে বসে কেক কাটলো। তারপর সব ভাই বোনেরা একসাথে বসে কেক কাটলো। মা বাবারাও এলো, ফুপু, মামি, খালা সবাই। তাসনুভা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে তৌসিফকে বলল, এজন্যই বলেছিলাম আমাদের স্টেজ আলাদা করতে, এখন মনে হচ্ছে আমরা কোথাকার ভাড়াটিয়া। তৌসিফ বলল, তোর মতো মেয়ে আমি জীবনও দেখিনি। ওরা সবাই কেক খেয়ে নেমে যাচ্ছে তোদের সুযোগ করে দেওয়ার জন্য। ভাই এলে তখন স্টেজ আমাদের দখলে থাকবে, ফালতু। তাসনুভা বলল, আমাকে ফালতু বললে? না, তুই খুব ভালো বোন আমার, মাফ কর। কিছুক্ষণ পর তাজদার এলো। ছেলে কাজিনরা সবাই ঘিরে দাঁড়ালো তাকে। তারপর তার পাশে গিয়ে দাঁড়ালো, বলল, ভাইয়া
আমরা ফ্যামিলি ফটো নেব, শাইনাকে নেমে যেতে বলছি। তৌসিফ বলল, নেমে যেতে বলবি না, বলবি তুমি নিচে এসে বসো, আমাদের ফ্যামিলি পিকচার তোলার পর তুমি আর ভাইয়া একসাথে কেক কাটবে, বুঝিয়ে বলবি। নেমে যাও বললে ঠাস ঠাস করে মারব। তাসনুভা হনহনিয়ে চলে গেল। শাইনা তার বান্ধবীদের সাথে ছবি তুলে স্টেজ থেকে নেমে এলো। কিছুক্ষণ পর তাজদার স্টেজে উঠল। তার মা, বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার্স, আত্মীয় স্বজন নিয়ে ছবি তোলা শেষ হতেই তৌসিফ তিতলিকে ইশারা করলো শাইনাকে স্টেজে তুলতে। তিতলি শাইনাকে নিয়ে এলো, স্টেজে বসিয়ে দিল তাজদারের পাশে। ক্যামেরাম্যান বলল, এবার কেক খাইয়ে দিন। কেক কেটে দুজন দুজনকে খাওয়ালো। রসনারা আর শাহিদা বেগম সহ দুই পরিবারের সবাই দেখছে দুজনকে। বরপক্ষ বলছে মেয়ে জিতেছে, তাদের ছেলে মেয়ের চাইতে সরস। কনেপক্ষে বলছে বর জিতেছে, তাদের মেয়ে সুন্দর, আর নানান কথাবার্তা। কেক কাটাকাটি শেষ হওয়ার পর নাচ গান শুরু হলো। অনুষ্ঠানের মাঝখানে কয়েকটা বুড়ি এলো আচমকা। তারা বিয়ে বাড়িতে এসে নাচ গান করে সবাই তাদের নাচুনি বুড়ি বলে। শাইনাকে ঘিরে ঘিরে কিসব বলে বলে নাচছে তারা। তাজদার পিঠের পেছনে হাত ভাঁজ করে অনেকটা দূরে দাঁড়িয়ে দেখছে দৃশ্যটা। শাইনা বুড়িগুলোর গান শুনে না হেসে পারল না। শাওন এসে বলল, ও দাদি গো, আপনার একটু সরেন গো। বুড়িগুলো জানতে চাইল, জামাই বেটা কই গো? শাওন তাজদারকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শাইনার হাত ধরে তারা তাজদারের কাছে এলো। দুজনকে ঘিরে আবারও গলা টেনে টেনে কিসব গান গাইতে লাগলো, নাচতে লাগলো। তাজদারের দাদিমা আনোয়ারা ভিড় ঠেলে এগিয়ে এসে নাতির কানে ফিসফিস করে বললেন, দাদু ভাই, ওদের টাকা দিতে হবে, গান গেয়ে তোমাকে খুশি করাচ্ছে, যাতে টাকা দাও। তাজদার মাথা একটু নামিয়ে দাদিমার কথা শুনে বলল, আচ্ছা বুঝলাম, সব জায়গায় ব্যবসা। বুড়িগুলো এই বয়সে এসে এভাবে নাচছে দেখে শাইনা অবাক হচ্ছে। একজনের কোমরের ঠেলায় শাইনা তাজদারের বুকের সামনে এসে থমকে গেল, চোখ তুলে তাকালো। তাজদার পাঞ্জাবির পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিল। শাওন বলল, ভাই 2000। বুড়িগুলো শাওনকে ধমক দিল, চুপ বেটা, 4000 না দিলে হইব না। তাজদার 4000 টাকা দিল। তাসনুভা বলল, সবাই শুধু টাকার মজনু, দেশে আসার পর থেকে সবাই পেয়ে বসেছে তাকে, যেন টাকার গোডাউন নিয়ে এসেছে সাথে করে, অসহ্য। বুড়িগুলোকে টাকা দিয়ে তাজদার শাইনার হাত ধরলো। শাইনা চমকে তাকালো। তাজদার তার হাত ধরে নিয়ে যেতে লাগলো স্টেজের দিকে। শাইনা অবাক হয়ে গেছে, শাড়ির কুচি ধরে হাঁটতে লাগলো সে তালে তালে তাল মিলিয়ে। কে যেন বলে উঠল, ওমা, বউ নিয়ে কই যাচ্ছ? রসনারা শান্ত হয়ে বলল, মেহেদি আর্টিস্টের কাছে। মেহেদি আর্টিস্ট হচ্ছে তাসনুভার বান্ধবী, তারা প্রফেশনাল। স্টেজে টেবিল সরিয়ে ফেলা হয়েছে, সেখানে শাইনাকে নিয়ে এলো তাজদার। তারপর তাসনুভাকে ইশারে কিছু একটা বলল। শাইনাকে তার হাতে তুলে দিয়ে আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল। শারমিলা এসে শাইনাকে বলল, ওনাদের হাতে পরে নে মেহেদি, ওনারা নাকি প্রফেশনাল। শাইনা আর কিছু বলল না, সে মেহেদি আর্টিস্টদের হাতে পড়বে না বলায় মান সম্মান লেগেছে। তাসনুভা বলল, হাতে পরেন, নাম থাকবে। সে একটা ছবি দেখালো, বলল, হুবহু এটার মতো। শাইনাকে ঘিরে সবাই গোল হয়ে বসলো। তার দু হাতে মেহেদি পরানো হচ্ছে, এদিকে সবাই নাচ গান করছে। হারমোনিয়াম আর মাইক্রোফোনের ব্যবস্থা আগেই করা হয়েছে। তৌসিফ আর শাওন হারমোনিয়াম বাজিয়ে মুখের সামনে মাইক্রোফোন রেখে গিয়ে উঠল, আর রে ভাই, একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সে মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে, আর টিকারতলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশনার রয়েছে। সবাই হাসছে এদের কাণ্ড দেখে। শাহিদা বেগম বললেন, মারে মা, এদের এত শয়তানি বুদ্ধি। মেহেদি পরানোর সময় ঝিমোচ্ছে শাইনা। সবাই হাসছে তা দেখে। অনেকক্ষণ পর মেহেদি পরানো শেষ হলো। সে দেখল তার হাতের তালুতে তাজদার সিদ্দিকীর নাম। সকালে বিয়ের তোড়জোড় বাড়িতে, 7 পুকুরে পানি তুলতে যেতে হবে। শাইনা তখনও বিছানায় সাজ নিয়ে দুহাত মিলে দিয়ে শাড়িটা নিয়ে সে ঘুমিয়ে পড়েছে। শাহিদা বেগম তাকে যখন ডেকে দিল তখন 9টা বেজে গেছে। তিনি বললেন, জামাই নাকি ফোন দিচ্ছে তোকে, ও শানু ওঠ। শাইনা বিরক্ত হয়ে আবারও ঘুমে তলিয়ে গেল। সাবিনা এসে বলল, শাইনা ওঠো,
বিয়ের দিন এভাবে ঘুমোতে নেই, পার্লারে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, গোসল কখন করবে, ওঠো। সেনে কিছুক্ষণ পর ঘুম থেকে উঠল, ঘুম ঘুম অলসামি নিয়ে পেছনে বের হলো। পুকুর ঘাটে ছেলেদের গলার আওয়াজ শুনে আর সেদিকে গেল না, সাজ ধুয়ে নিল, নারিকেল গাছের নিচে মোড়া নিয়ে বসলো, চুলের জট ছাড়াতে লাগলো চাচাতো বোনকে নিয়ে। হঠাৎ হোয়াটসঅ্যাপে গ্রুপে একটা মেসেজ এলো। তাসনুভা লিখেছে, শাইনা মেহেদির ছবিগুলো দাও। শাইনা তার ফোনে থাকা ছবিগুলো পাঠালো। তাসনুভা ছবিগুলো দেখে অবাক। তাজদার নামটার উপরে এমনভাবে ফুল এঁকে দেওয়া হয়েছে যে নামটার অস্তিত্বই নেই। ছবিগুলো পাঠিয়ে শাইনা চুপচাপ বসে রইল। ছবিগুলো সবাই মিলে সিন করছে, হয়তো তাজদার সিদ্দিকেও। তাসনুভা বলল, আজব, নামটা কোথায় শাইনা? শাইনা চুপ। তাসনুভা আরও টাইপিং করছিল। তৌসিফ একটা হাতের ইমোজি দিয়ে থামার নির্দেশ দিল। লিখে পাঠালো, যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হাতে লেখো নাম, মেহেদি মুছে যাবে। হৃদয়ে লেখে নাম, রয়ে যাবে। তিতলি বলল, কবি যখন বলেছে তখন সত্যি হবে। এবার ভাবি যা ভালো মনে করেন। সবাই তার মেসেজটাকে হা হা রিয়েক্ট দিল। দাদিমা এসে বলল, জট ছাড়ছে? সেনা বলল, সাত পুকুরে পানি আসুক, তারপরে গোসল নিবি। এখন মুখ ধুয়ে কিছু খেয়ে নে, শাড়িটা পাল্টা। সেনা ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে নামছিল, পা জোড়া থেমে গেল। হালকা নীল রঙের চেক লুঙ্গি পরে গোসল করছে তাজদার সিদ্দিকি, গায়ে সাবানের ফেনা। দাদিমা বললেন, নাচ জামে সাত পুকুরের পানি দিয়ে গোসল করবা না? পাল্টা প্রশ্ন ছুটে এলো, আজ না করে কাল করলে সমস্যা হবে। দাদিমা কি বুঝলো কে জানে, আচমকা খিক খিক করে হাসতে লাগলেন। শাইনা তেলে বেগুনে জ্বলে উঠল, বলল, বেয়াদব বুড়ি। সাত পুকুরের পানি তুলতে এসেছে বাড়ির সব মেয়েরা মিলে। শাইনার কাজিন আর তিতলিদের কাজিন সবাই সাজগোজ করেছে। শাড়ি পরেছে, তিতলির হাতে রঙিন মাটির কলস আর গ্লাস। তাদের বাড়িতে মোট 3টি পুকুর, আরও 4টি পুকুরের সন্ধান আছে তাদের। পানি তোলার সময় সবাই সারি সারি করে দাঁড়ায়। একজন গ্লাসে পানি নিয়ে তার পেছনের জনকে দেয়, সে আবার তার পেছনের জনকে দেয়। এভাবে একে একে শেষে যে দাঁড়িয়ে থাকে কলস নিয়ে তার হাতে অবধি গ্লাসটা পৌঁছায়। বাড়ির পুকুর থেকে পানি তোলা শেষ। তাসনুভা সবার পেছনে দাঁড়ানো, ধীরে ধীরে হাঁটছে সে। তাদের বাড়ির সামনের রাস্তাটা সুন্দর, চওড়া পিচ ঢালা রাস্তা, দুপাশে সবুজ গাছগাছালি। তারপর কিছুদূর গিয়ে একটা ব্রিজের সামনে দাঁড়িয়ে তাসনুভা অনেক ছবি তুলল। তৌসিফ তার উপর তিক্ত বিরক্ত। ছবি তোলার জন্য জ্বালিয়ে মারে তাকে। তাসনুভা তাকে বিরক্ত হতে দেখে বলল, তোমাকে আমি ফটোগ্রাফার বানিয়েছি বুঝলে, তোমার বউ তোমাকে মাথায় তুলে রাখবে এভাবে ছবি তুলে দিলে। আর একটা নাও। তৌসিফ বলল, পারবো না, চল। তাসনুভা জেদ দেখে বলল, তাহলে বাড়ি চলে যাচ্ছি। তৌফিক ক্যামেরা তাক করে কয়েকটা ছবি তুলে নিল, তারপর ঝাড়ি মেরে বলল, চল। তাদের পাশের বাড়িতে 2টো পুকুর পাওয়া গিয়েছে। সামনের পুকুরের পাড়ে একটি নারকেল গাছ আছে। গাছটা বাঁকা হয়ে পুকুরের ওপর পড়ে আছে। গাছটার ওপর বসে পা নামালে পানি ছোঁয়া যায়। তাসনুভা গাছটার গায়ে উঠে বসলো। তৌসিফকে বলল ছবি তুলতে। ওইদিকে ঘাটে নেমে মেয়েরা পানি তুলছে। তৌসিফ ক্যামেরায় ক্লিক করবে, ঠিক ওই মুহূর্তে হঠাৎ ধপাস করে শব্দ এলো। সবাই চমকে তাকালো। ঘাটে পিছলা খেয়ে তিতলি পড়ে গেছে পুকুরে। তাসনুভা ঘাড় ফিরিয়ে তাকাচ্ছিল শব্দ শুনে। সেও নারকেল গাছ থেকে ধপাস করে পড়ে গেল পুকুরের পানিতে। সবাই হো হো করে হেসে উঠল। শাওন আঙ্গুল দিয়ে দেখে বলল, আরেকটার কাণ্ড দেখ। সবার চোখ ঘুরে গেল তাসনুভার দিকে। পানিতে ডাবুস ডাবুস করছে তাসনুভা। এদিকে তিতলির রাগে কান্না পাচ্ছে। সে পুকুরের নিচ থেকে কাদা তুলে নিয়ে শাওন আর তৌসিফের দিকে ছুঁড়ে মারল। যারা ঘাটে দাঁড়িয়েছিল সবাই একে অপরকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে। তাসনুভা পানিতে দাঁড়িয়ে আছে। তৌসিফ হাসতে হাসতে বলল, উঠে আয়, নিজেরাই তো পড়ে গেলি, আমরা কি করলাম? তাসনুভা হনহনিয়ে পুকুর থেকে উঠল। পানিতে নেমে সবাই দাপাদাপি করছে। ছোট ছোট মেয়েরা বাকি পুকুর থেকে পানি তুলতে চলে গেল। তিতলি আর তাসনুভা বাড়ি ফিরে এলো। আশরাফ, রায়হান, আনিস সবাই মোটামুটি সামনের পুকুরের ঘাটের সামনে দাঁড়িয়ে জরুরি কথাবার্তা বলছিল। আশরাফ আর আনিস এক নাগারে রায়হানকে কিছু একটা বলে যাচ্ছে। তিতলি আর তাসনুভাকে এই অবস্থায় দেখে কপাল কুঁচকে তাকালো তারা। রায়হান গম্ভীর মুখে বলল, গিয়েছিলি কোথায়? তাসনুভা আর তিতলি মাথা নামিয়ে দ্রুত চলে যেতে লাগলো। উত্তরটা তৌসিফ দিল, পানি তুলতে। ওদের যেতে হলো কেন? বাড়িতে মেয়ার নেই? তৌসিফ চুপ করে রইল।
তাসনুভা আর তিতলি জিপ কামড়ে দৌড়ে চলে এলো। বাড়ি ফিরে দেখলো তাসউদ্দিন সিদ্দিকী রওশনার ওপর চড়াও হয়েছেন, কারণ ক্লাবে স্টেজ ভেঙে আবার নতুন করে স্টেজ করতে দিয়েছে তাজদার। স্টেজ তার পছন্দ মতো হয়নি। আশরাফ আর আনিস তার কাজে অসন্তুষ্ট হয়েছে, কারণ স্টেজ করার দায়িত্ব পড়েছিল শাইনার দুলাভাইয়ের ওপর। তাজদারের নতুন স্টেজ করতে দেয়া দেখে তারা অপমানিত হয়েছেন। রওশনারা বললেন, আমার কিছু বলার নেই, এখানে তার বিয়ে, তার সিদ্ধান্ত। তাসউদ্দিন বললেন, সে কি মনে করছে এটা অন্তত বোঝার দরকার ছিল তার। অন্তত বিয়ের অনুষ্ঠানটা সুস্থভাবে হতে দেওয়া উচিত ছিল। স্টেজটা যে ভেঙে ফেলেছে তার ভাবা উচিত ছিল না স্টেজের দায়িত্বে কে ছিল। এখন ওরা বলছে ওদের জামাইদের অপমান করেছে। রওশনারা বললেন, এত কিছু ভাবলে স্টেজ ভাঙতো না। ভাবিনি কেন? তাসউদ্দিনের মা আনোয়ারা বেগম বললেন, তাজদারকে বলো তাদের সাথে কথা বলতে। তাজউদ্দিন সিদ্দিকী বলে উঠলেন, আমি কিছু বলবো না, ওকে যা ইচ্ছে করুক। শারমিলা রান্নাঘরে প্যান শুরু করে দিয়েছে শাহিদা বেগমের ওপর। তোমাদের নতুন জামাই তো দেখছি আমাদেরগুলোকে দামও দেবে না। স্টেজটা তো খারাপ হয়নি, এভাবে অপমান করার কি দরকার ছিল? বউ তুলে নেয়নি, এখন থেকে শুরু করে দিয়েছে। সাবরিন বলল, এতই যখন বাছাবাছি, নিজেরা শাস্তি দেয়নি কেন শুরুতে? মানে আমাদের সব কিছুতে তাদের ভুল ধরতে হবে? শাইনাকে গোসল দেয়া হয়েছে। চাচিরা সবাই মিলে তার নাকে নাকফুল পরিয়ে দিয়েছে। রওশনারা নাকফুল আর হাতের বালা আগে ভাগে পরিয়ে দিয়েছেন। রান্নাঘরের দরজার পাশে এসে দাঁড়ালো সে। মা বোনদের কথাবার্তা শুনল চুপচাপ। সাবিনা তাকে দেখে সবাইকে সতর্ক করল, মেয়েটা এখন পার্লারে চলে যাবে, আপনারা আর ওর সামনে কিছু বলিয়েন না। শাহিদা বেগম তখনই শাইনাকে দেখল, নিজেকে সামলে নিল দ্রুত। এমন ভাব করলেন যেন সব ঠিক, কোথাও কোনো সমস্যা নেই। শাইনার দিকে এগিয়ে এসে বললেন, কিছু খাবি না? শাইনা চুপ করে আপাদের দিকে তাকিয়ে আছে। শারমিলা আর শারমিনও চুপ হয়ে গেছে। পেছন থেকে হঠাৎ শাওন বলল, মনি রেডি হ, গাড়ি এসেছে। বিদায়ের ক্ষণ। শাইনের বুকের ভেতর কেমন যেন করছে। দাদিমা এসে তার মাথায় আর গালে হাত বুলিয়ে দিতে লাগলো। বলল, আর যাই হোক, জামাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখবি সবার সামনে। যদি ওরা দেখে জামাই বউয়ের সম্পর্ক ভালো নেই, তাহলে সবাই তোকে পেয়ে বসবে। পরের বাড়িতে কত কিছু হবে, সহজে মুখ খুলিস না। শাইনা বলল, মুখ কি নিজের বাড়িতে খুলতে পেরেছিলাম কখনো? সবাই চুপ। শারমিলা এসে বলল, যাওয়ার সময় এইসব কথা থাক। এই সাঞ্জু, সবাইকে ডেকে আন, বল শানু চলে আসছে পার্লারে। শাইনা চাচাতো বোন সাঞ্জু সবাইকে ডাকতে চলে গেল। আফসার সাহেব মাত্রই ক্লাব থেকে এসেছেন। সাবরিন ওনাকে ডেকে নিয়ে এলো। শাইনার গায়ে সালোয়ার কামিজ। গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে সে। একবার নিজেদের বাড়িটির দিকে তাকালো সে। বুক বাহার হয়ে এলো। পরক্ষণে মনে হলো এখানে কেউ তার আপন ছিল না। দাদিমা কাঁদছেন, মা বোনেরা কাঁদছে, বাবা চুপচাপ দাঁড়িয়ে আছেন মুখ ভার করে। কিন্তু আল্লাহ শাইনাকে আজ অসম্ভব ধৈর্য দিয়েছেন। সে সবাইকে থামিয়ে দিল এক কথায়, আমি খারাপ থাকলেও কোনোদিন তোমাদের কাছে দুঃখের কথা বলতে আসবো না। বোঝা হালকা করছে, এবার শান্তিতে ঘুমাও সবাই। দাদিমা বললেন, এমন করে বলতে নেই বোন। শাইনা ফুপিয়ে উঠল, খবরদার বোন ডাকবা না। ফোপানিটা গিলে ফেলে গাড়িতে উঠে বসলো সে। তাসনুভা, তিতলি, তাসমিন, ঝিমলি সবাই এসে গাড়িতে বসলো। গাড়ি ছেড়ে দিল। কন্যা বিদায় হলো। সবাইকে কাঁদতে দেখে রওশনারা বললেন, মেয়েকে প্রতিদিন দেখতে পাবে, এত কাদার কি আছে? যাও কাজটা সেরে নাও, ক্লাবে যেতে হবে। চট্টগ্রামের কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। কনেপক্ষে আর বরপক্ষের লোকজন খাওয়া দাওয়া চলছে। যেহেতু দিনটা শুক্রবার, সেহেতু জুমার পর মানুষের ঢল একটু বেশি নেমেছে। পার্লার থেকে কনে এসেছে 2:30 নাগাদ। গাড়ি থামা মাত্রই আনিস আর শাওন এগিয়ে এলো গাড়ির দিকে। সবাই স্যুটবুট পরেছে। শাইনার শাড়ির রং মেরুন রঙের, গোল্ডেন রঙের ঘোমটা, সাজ পোশাক সবকিছুতে একটা রাজকীয় ভাব আছে। তাসনুভা পাকিস্তানি ব্রাইডাল সাজ দিয়েছে তাকে। শাইনাকে নিজের মন মতো সাজাতে পেরে সে খুব খুশি। সে সবাইকে জিজ্ঞেস করছে বউয়ের সাজ কেমন হয়েছে। সবাই প্রশংসা করছে। সে আর তিতলিও সুন্দর সেজেছে। দুজনে অফ হোয়াইট লেহেঙ্গা পরেছে। তৌসিফ তার কথা শুনে বলল, এটা পাকিস্তানি হলে বাংলাদেশি সাজ কোনটা? তোকে সব কিছুতে পাকিস্তান টানতে হবে কেন? তাসনুভা বলল, পাকিস্তানি হলে সমস্যা কি? বিয়েতে সুন্দর লাগতে হবে, এটাই মূল বিষয়। তৌসিফের সাথে এক দফা ঝগড়াঝাটি করে সে চলে গেল। বরের গাড়ি এসে পড়লো কিছুক্ষণের মধ্যে। গাড়িতে বরের মা, খালা, চাচি সবাই। মেয়েরা সবাই গাড়ি ঘিরে ধরলো বরণের জন্য। তাজদারকে অফ হোয়াইট রঙের নবাবী শেরওয়ানি দিয়েছে শাইনার বাড়ি থেকে।
আনিস আর আশরাফ চিন্তিত ছিল তাজদার পছন্দ করবে কিনা। পছন্দ করেছে। মেয়েরা বরবরণ করলো, 5,000 টাকা পেল তারা। আবার ক্লাবে প্রবেশের সময় ছেলেরা ফিতা ধরলো। ফিতা কাটার সময় 6,000 ছাড়তে হলো বরপক্ষকে। তৌসিফ শাওনকে বলল, ফতুর বানিয়ে ছাড়লি? শাওন টাকা পেয়ে হাসছে দাঁত খেলিয়ে। তাজদার ক্লাবে প্রবেশ করা মাত্র সবাই ফুল ছিটাতে লাগলো। সে মাথার পাগড়ি খুলে তৌসিফের হাতে ধরিয়ে দিয়েছে, আর পড়বে না। স্টেজটা দেখলো হেঁটে হেঁটে, তার মন মতো হয়েছে। এবার শাইনাকে দোতলার স্টেজে নিয়ে যাওয়া হয়েছে। তাজদার আসার অপেক্ষায় ছিল সবাই। তাজদার স্টেজে উঠে পেছনে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে দেখছে সবাইকে। শাহিদা বেগম শারমিলাকে ফিসফিস করে বলল, স্টেজ নিজের টাকায় করবে মানে করবে, কি জেদি লোক রে বাবা। শারমিনা বলল, আল্লাহ কি আছে জানে আমার বোনটার কপালে। কিছুক্ষণ পর দেখা গেল দোতলা সিঁড়ি বেয়ে লম্বা ঘোমটা টেনে বউ নামছে। ক্যামেরাম্যান সবাই জেকে ধরেছে তাকে। কনের পেছনে তার বান্ধবী, ননদ, তার কাজিনরা। শাইনাকে স্টেজের সামনে চলে এলো। তৌসিফ চেঁচিয়ে বলল, ব্রো হাত বাড়িয়ে দাও। তাজদার সিদ্দিকি চুপচাপ দাঁড়িয়েছিল পিঠের পেছনে হাত ভাঁজ করে। তৌসিফের কথা শুনে ধীর পায়ে হেঁটে বেরিয়ে এলো। শাইনের দিকে হাত বাড়িয়ে দিল। ঘোমটার আড়াল থেকে হাতটার দিকে তাকালো শাইনা। পেছন থেকে সবাই বলছে হাতটা বাড়িয়ে দিতে। শত শত মানুষ তাকিয়ে আছে তাদের দিকে। শাইনা ধীরে ধীরে কম্পিত হাতটা বাড়িয়ে দিল। সাথে সাথে ফুলের পাপড়ি ঝরে পড়ল তাদের ওপর। তাজদার সিদ্দিকি তার হাত ধরে টেনে তুলে নিল স্টেজের ওপর। তারপর শুরু হলো ঘোমটা তোলার পর্ব। ক্যামেরাম্যানের কথা মতো ধীরে ধীরে শাইনের ঘোমটা তুলে দিল তাজদার। শাইনা একবারের জন্য চোখ তুলল না, তাই তাজদার সিদ্দিকও চোখ সরানোর তাড়া ছিল না। বিয়ে শেষ হতে হতে সন্ধ্যা নেমে এসেছে। বধূ বিদায়ের সময়টাতে আকাশও যেন মন খারাপ করে ফেলেছে। শেষবারের মতো বরপক্ষের হাতে মেয়েকে তুলে দিলেন আফসার সাহেব। তারপর মেয়ের মাথায় হাত রাখলেন। শাইনা হাতটা নামিয়ে নিল ধীরে ধীরে। তারপরে একে, বাবা মা, ভাই বোন সবার দিকে তাকালো। সবাই ভেবেছিল খুব কাঁদবে, তার কিছু হয়নি। শাইনা বরঞ্চ নিজে নিজে গাড়িতে উঠে বসেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে তাজদার সিদ্দিকি পুরো দৃশ্যটা চুপচাপ দেখলো। আনোয়ার বেগম এসে বলল, দাদু ভাই, বউ নিয়ে বাড়ি চলে যাও, দুই বাড়ির লোকেদের এখন ঝামেলা লাগবে। তাজদার কপাল কুঁচকে তাকালো। কেন? আনোয়ারা বেগম বললেন, তুমি স্টেজ ভেঙেছ তাই তারা ক্ষেপে আছে, কাজটা তুমি ঠিক করনি। তাজদারের কপাল কুঁচকে গেল। সে বলল, আমি দাঁড়িয়ে আছি, বাড়ির সবাইকে গাড়িতে উঠতে বলো, এমনকি বাবাদেরকেও। ঝগড়া কিভাবে লাগে আমি দেখি।